হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। বধূ সাজে নিয়ে আসা হচ্ছে মেহেরা ও জুমানাকে। প্রশান্ত আরশমান বসা থেকে দাঁড়িয়ে যায়। ফাইজকে দুজন একসঙ্গেই থেমে যেতে বলে। চুপ ফায়াজ। ফাইজের নজরে পড়েনি মেহেরা ও জুমানা, তাই সে কুচকে ফেলে। চুপ থাকতে কেন বলছিস? বিয়ে হতে না হতে দলবদল। শালিকাদের ব্যাপারে খারাপ বলছি দেখে আমাকে চুপ করাচ্ছিস বলে। আরশমান কটমট চোখে তাকায় ফাইজের দিকে। ফাইজ মুখটি ছোট করে বলে, কি হয়েছে? এমন শকুনের মতো চুপ করে চাইছিস কেন তুই? আরশমান চোখের ইশারা করলো। ফাইজ দৃষ্টি অনুসরণ করে চাইলো, বিড়বিড় করলো, মাশাআল্লাহ। আরশমান মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখলো তার বধূকে। তার পছন্দ করে কেনা মেরুন রঙা বেনারসি পরেছে মেহেরা। আরশমান বিড়বিড় করে আওড়ালো, প্রিয় মুগ্ধতায় ছায়াময়ী, তোমার ওই শ্যামরঙা গায়ে গাঢ় মেরুন রঙের শাড়িটি যেন মোহনীয় করে তুলেছে তোমায়। তোমার ওই মোহনীয়তা মুগ্ধ করেছে আমায়। প্রশান্ত তার ভাষা হারিয়ে ফেলেছে। সে নিনিমেষ নির্ভীতে তাকিয়ে রইল জুনায়নার পানে। এমন বধূ সাজে জুনায়নাকে সে খুব করে দেখতে চেয়েছিল। সে আজ যেন মনের গহীনে কোণে থাকা ইচ্ছে পূর্ণতা পেল। মেহেরা ও জুনায়না স্টেজে উঠল। আরশমান ও প্রশান্ত এগিয়ে যায়। দুই বর তাদের বধূর হাত ধরে বসার স্থানে আসতে সাহায্য করে। জুনায়না ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে প্রশান্তকে। জুনায়নার তো এই শুভ্র রঙা শেরওয়ানি পরা বরের থেকে দৃষ্টি সরাইতেই ইচ্ছে করছে না। মেয়েরা আরশমানের দিকে চাইলো। একজন ছেলেকেও যে এতটা মোহনীয় লাগতে পারে মেয়েরা প্রথম দেখছে। ছেলেদের এত মোহনীয় হতে নেই, তাদের জন্য এই সকল মোহনীয়তা নিষিদ্ধ। মেয়েরা আরশমানের পায়ের দিকে চেয়ে ফ্রিকুচকে ফেলে বলে, জুতো ছাড়াই বিয়ে করতে চলে এসেছেন? এত তাড়া আপনার? আরশমান নিজের পায়ের দিকে চাইলো, হেসে বলল, তারা তো বটেই, কিন্তু আপনার বোনেরা আমার আর প্রশান্তর জুতো ডাকাতি করেছে। ফাইজ তাল মিলিয়ে বলে, ভাবি, আপনার মতো একজন ইন্সপেক্টর বাড়িতে থাকতে এমন জুতা ডাকাতি করে কি হয়? কিছু বলুন ভাবি। এরা হেসে ফেলে বলে, এইসব ডাকাতির কেস আমি দেখিনি। জোনায়না সকলের কথা শুনে নিমগ্ন চেয়ে দেখলো প্রশান্তের খালি পা। দৃষ্টি নিমগ্ন থেকে সরিয়ে আশেপাশে নিক্ষেপ করলো। তার দৃষ্টি জাহারাকে খুঁজছে। দৃষ্টিগোচর হলো জাহারা। জোনায়না উচ্চ কণ্ঠে ডাকলো, জাহারা, আমার জামাইয়ের জুতো দিয়ে যাও। জাহারা এহেন আকস্মিক ডাকে ফিরে চাইলো, অগ্রসর হলো। স্টেজে উঠে জোনায়নার সম্মুখে এসে দাঁড়িয়ে হাস্যজল মুখে বলল, ফার্স্টলি ইউ গিভ মি মানি, দেন আমিও তোমাকে তোমার জামাইয়ের জুতো জোড়া দিচ্ছি। ফাইজ এগিয়ে এসে যার হাতের পেছন থেকে প্রশান্ত জুতো জোড়া এক টানে নিয়ে নেয়। অতঃপর হেসে বলল, নো মানি মিস জাহারা রাক্ষসী। যারা রেগে যায় ফাইজের হাত থেকে জুতো জোড়া নিতেই চায়। ফাইজ জাহারার মাথা চেপে ধরে জাহারাকে দূরে সরিয়ে দেয়। প্রশান্তর কাছে জুতো জোড়া ফেলে বলে, ভাই তাড়াতাড়ি জুতা পর। প্রশান্ত পরে নেয় জুতো। ফাইজ জাহারার মাথার কাছ থেকে হাত সরিয়ে দেয়, হেসে বলে, তোমার থেকেও অধিক চতুর বুদ্ধি আমার মিস। জাহারা মুখ ফুলিয়ে বলে, সমস্যা নেই, আরশমান ভাইয়ের জুতো দিচ্ছি না আমি, সেটার ফি দ্বিগুণ দিতে হবে। মাহিদ স্টেজে উঠে এলো, মেয়ের মাথায় হাত রেখে বলল, আরে জাহরামা থাম, তুই পরে না হয় ওদের সাথে এই বিষয়ে কথা বলিস। কাজই এসেছে, বিয়ের পর্ব শুরু হবে যে। যারা মিষ্টি হেসে মাথা নাড়ালো। জোনানা প্রশান্ত বসেছে একসঙ্গে, তার অপরদিকে মেহেরা ও আরশমান বসেছে। কাজে ধর্মীয় ভাবে জোনানা প্রশান্তের বিয়েটা প্রথমে সেরে তবে মেহেরা ও আরশমানেরটা। মেয়েরা ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা টেনে চেয়ে আছে জোনানা প্রশান্তর দিকে। এইদিকে আরশমান নিজের ফোন বের করে মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করে নিচ্ছে। কাজী অবশেষে সকল কথন আওড়ানোর পর সেই কাঙ্ক্ষিত বাক্যটি বলল, মা, আপনি এই বিয়েতে রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। জোনানা চমৎকার হাসলো, প্রশান্তর দিকে চেয়ে কাঁধে কাঁধ ঠোকাঠুকি খেয়ে বলল, তোমায় করে নিচ্ছি, আমার বলে দিচ্ছি কবুল। প্রশান্ত হাসলো, বলল, বলে দে কবুল। আলহামদুলিল্লাহ কবুল। প্রশান্তর নয়নের দিকে চেয়ে বাক্যটি বলল জোনায়না।
কাজী পুনরায় বলল। মা আবার বলুন আলহামদুলিল্লাহ কবুল। কাজীর আর অপেক্ষা করা লাগলো না। জোনানা ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই একবার নয় 2 বার বলে ফেললো। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। কাজী সহ সকলে একসঙ্গে বলল আলহামদুলিল্লাহ। মা আর পর প্রশান্তকে বলতে বলা হলো। প্রশান্ত কোনো দ্বিধা না করেই তার বধূর চোখের দিকে চেয়ে বলে দিল কবুল। জোনানা শেষে আওড়ালো। ইন্সপেক্টর জুনায়নার মনের ছেলে বন্দি করে নিলাম তোমায় প্রশান্ত বাবু। আমি তো ওই জেলে সারা জীবন বন্দি থাকতে ইচ্ছুক জুনায়না রানী। কাজী ফিরল মেহেরা ও আরসমানের দিকে। মেহেরা সেই কাঙ্ক্ষিত বাক্যটি বলার সময় চলে এসেছে। আজ পুরোপুরি আরসমানের হয়ে যাবে মেহেরা। নিজের নামের সঙ্গে তার নামটি যেন জুড়ে যাবে। কাজী আওড়ালো। বলুন আলহামদুলিল্লাহ কবুল। আরসমান হাত বাড়িয়ে মেহেরার একটি হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নিল। মেহেরা কেঁপে উঠল, চাপা নিঃশ্বাস ফেলল, কম্পিত কণ্ঠে বলে দিল বাক্যটি। পরপর কাজী আরো 2 বার আওড়াতেই বলল বাক্যটি। মেহেরা আওড়ালো। আরসমানের ঠোঁটের কোণে ফুটে উঠল বিজয়ী হাসি। সেও কাজীর কথনে আওড়ালো বাক্যটি 3 বার। সকলে সর্বশেষে আলহামদুলিল্লাহ বলল। সকলে ঠোঁটের কোণে হাসি রেখা। এক পরিবার অন্য পরিবারকে মিষ্টি মুখ করাতেই ব্যস্ত। তাদের যেন আজ আনন্দের শেষ নেই। ফাইজ বলে ওঠে, ভালোবাসা রে দোস্ত, তোদের ভালোবাসা দেখে এখন আমার বিয়ে করতে ইচ্ছে করছে। আরসমান হেসে বলে, দোস্ত এখানে অনেক মেয়ে আছে, প্রয়োজন পড়লে একটা পছন্দ করে আজকে বিয়ে সেরে ফেল। ফাইজ বিস্মিত নয়নে চেয়ে বলল, এইখানের মেয়ে? না ভাই না, একদম না। এক একটা আস্ত রাক্ষসী, বিয়ের পর আমাকে চিবিয়ে চিবিয়ে কাঁচায় একদম খেয়ে ফেলবে। না থাক, আমরা বলবো না, তোকে যেন লবণ মরিচ লাগিয়ে খায়। মেহেরার ফোন শব্দ তুলে বেজে উঠল। সকলের থেকে দৃষ্টি সরিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো। সে অবাক হলো ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা নাম্বারটি দেখে। এসপি ফোন করেছে তাকে। মেয়েরা জায়গাটি ছাড়লো, উঠে দাঁড়ালো। আরসমান চোখের ইশারা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে সে। মেহেরা বলল, গুরুত্বপূর্ণ ফোন এসেছে, আসছি আমি। মেয়েরা স্টেজ থেকে নেমে এক পাশে গিয়ে দাঁড়ালো। অতঃপর ফোন রিসিভ করলো, সালাম দিল। ওই পাশ থেকে এসপি ফরহাদ বলল, সকালে তন্ময় গিয়েছিল আপনাদের থানায়, ইন্সপেক্টর জুনায়না ছিল, আপনি ছিলেন না কেন? স্যার, আজ আমার বাড়িতে অনুষ্ঠান চলছে, আমার বিয়ের অনুষ্ঠান। এই অবস্থায় কি করে যাওয়া যায়? যাই হোক, ইন্সপেক্টর জুনায়নাকে বলা হয়েছে যেন আসিফের কেস থেকে সরে আসে। আপনাকেও বলা হচ্ছে আপনারা দুজন কেসটা নিয়ে বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি হলে ইন্সপেক্টর জুনায়নার পাশাপাশি আপনাকেও সাসপেন্ড করা হবে। মেয়েরা দায় সারা উত্তর দিল। স্যার, দেখা যাক। বলেই মুখের উপর লাইন কেটে দেয় মেহেরা। সাফওয়ানকে হত্যা করেছে যারা, তাদেরকে কি করে ছেড়ে দেয় মেহেরা? নিজের সাসপেন্ড হওয়া নিয়ে ভয় পায় না সে। খাওয়ার পর্ব শুরু হলো। সকলে একসঙ্গে আকারে বড় এমন একটি টেবিলে বসেছে খেতে। ফাইজের পাশে বসেছে জাহরা। ফাইজ ওয়েটারকে ডেকে 6 নম্বর রোস্টি চাইলো। জাহরা ফ্রুকুচকে পাশের থেকে খাবারের চামচ নিয়ে ফাইজের হাতে একটা বাড়ি বসিয়ে দিল। বলল, এই, আপনি কি সবার ভাগের রোস্টটাও খেয়ে ফেলবেন নাকি? ফাইজ চেঁচিয়ে আরসমানের দিকে চেয়ে বলে, আরসমান, তোর শালিকা আমাকে তরকারির চামচ দিয়ে মারলো, কিছু বল তুই। আরসমান ভাব নিয়ে বলে, যারা আরো 2টা দাও তো, না পারলে চামচটা আমাকে দাও, আমি তোমাকে হেল্প করছি। ফাইজের মা হেসে বলে ওঠে, বলেছে আরসমান, কিন্তু জাহরা আমার ছেলেকে একাই জব্দ করতে পারবে? আমি তো এই জন্য ওকে আমার ছেলের বউ হিসেবে চাই। জাহরা ফাইজের মার কথন শুনে বিষম খেল। ফাইজ খিলখিলি হাসল। পাশ থেকে গ্লাস ভরা পানি জাহরার দিকে এগিয়ে দিয়ে বলল, কি বলো জাহারা? আমিও কিন্তু চাই, চলো বিয়েটা সেরে ফেলি। জাহরা চোখ বড় বড় করে চাইলো ফাইজের দিকে। ফাইজের মা খুশি হয়ে বলল, ফাইজ, সত্যি তুই চাস? ইস, জাহরা মা, রাজি হয়ে যাও না, আমিও বিয়েটা দিয়ে দিই তোমাদের। ফাইজ হাসলো, বলল, না মা, আমি মজা করছিলাম। ওর মতো রাক্ষসী পেতনিকে বিয়ে করার আমার কোনো শখ নেই। হাসি ঠাট্টার মাঝে শেষ হলো খাবার পর্ব। বিশ্রাম নিল সকলে। এখন বিদায়ের পালা। শুরু থেকে আঞ্জুমান দূরে ছিল, এখন সে এসেছে এগিয়ে। মেয়ের নিকট জাপটে ধরলো মেয়েকে, কেঁদে ফেললো সে। বলল, তোকে ছাড়া আমি থাকবো কি করে? না
বুলিয়ে দিল মায়ের পিঠে। প্রশান্ত মধ্যখান থেকে বলল, মামনি, তোমাকে কেউ বলেছে তোমার মেয়েকে ছাড়া থাকতে? তুমি তো আমাদের সাথে থাকছো। আঞ্জুমান অবাক হলো, মেয়েকে ছেড়ে ভেজা কণ্ঠে বলল, এই তো সম্ভব না। তুমি আমার মায়ের মতো, তো কেন সম্ভব নয়? আমার এত বড় ফ্ল্যাট তো খালি থাকে মামনি। আমার আর জুরানা বাদে যদি আমাদের মাঝে মা থাকে তাহলে কিসের সমস্যা? আরুষ্মান ফাইস এগিয়ে এসে বলল, মামনি প্রশান্ত ঠিক বলেছে, রাজি হয়ে যাও। আঞ্জুমান হাসলো, বলল, না থাক বাবা, আমি প্রয়োজন পড়লে তোদের দেখে আসবো। প্রশান্ত জোর করলো। আঞ্জুমান কিছুতেই রাজি হলো না। অপরদিকে মেয়েরা বাবা মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, তার চোখ বেয়ে একটি ফোঁটা জল অবধি গড়িয়ে পড়ছে না। মেয়েরা হুট করে শক্ত হয়ে গেল কেন? এই বিয়ে নিয়ে কি তার মনের মধ্যে ন্যূনতম খুশি নেই? মাহিদ বলল, মা তুই সত্যি কাঁদবি না? মেয়েরা চাইলো বাবার দিকে, নিজের সকল কষ্টের অনুভূতিগুলোকে মনের মাঝে চেপে রেখে হেসে বলে, না, একদম না। অবশেষে সেই বাড়ি থেকে বিদায় করে দিল আমাকে। এত তাড়াতাড়ি না করলেও পারতে বাবা। মাহিদ বুঝতে পেল মেয়ের হাসির পেছনে থাকা অভিমানী কথা বলছে মেয়ে। মাহিদ মোলায়েম কণ্ঠে বলে, অভিমান করেছে মেয়ে। না, অভিমান করার অধিকার কি আছে আমার? বড় হয়েছি আমি, এইসব মানায় না আমাকে। আয়ুষ্মান পেছন থেকে দাঁড়িয়ে দেখছে মেয়েরাকে। সে দুঃখত এগিয়ে মেয়েরার পাশাপাশি দাঁড়ালো। মাহিদের উদ্দেশ্যেই বলল, বাবা তার অভিমান নিয়ে কষ্ট পাবেন না। আপনার মেয়েকে আমার বাড়ির রানী করে নিয়ে যাচ্ছি। তাকে খুশি রাখা আমার দায়িত্ব। আইস গাড়ির মধ্য থেকে বলে উঠে, আয়ুষ্মান ভাই, ভাবিকে তো খুশি রাখবি, এবার নিজের জুতা নিয়েও একটু ভাব। ফিরে চাইলো, হেসে বলল, গাড়ির ডিকিতে আরেক জোড়া জুতো আছে। জারার মুখ হা হয়ে গেল। ফাইস হা হা করে উচ্চ কণ্ঠে হেসে উঠে বলল, আরে জুতা চোরের বিজনেস বড় সড়ো লস হলো দেখি। সকলে হো হো করে হেসে উঠলো। জাহারা ঠোঁট উল্টে বলল, এটা ঠিক হলো না। গাড়িতে উঠে বসলো মেহেরা। আরুষ্মান প্রশান্তর গাড়িতে উঠে বসে জোনানা। প্রশান্ত প্রস্থান করে দুইটি গাড়ি, তার সঙ্গে একে একে প্রস্থান করে বর পক্ষের সকল গাড়ি। এক নতুন প্রণয় কি আরম্ভ হবে এই বিয়ে নামক পবিত্র বন্ধন দ্বারা? তাদের পরবর্তী দিনগুলো কি হবে খুশি, নাকি হবে লড়াইয়ের? নিজের দেশের হাতে গোনা কিছু প্রভাবশালী মানুষ দেশদ্রোহীদের আড়াল করে রাখছে। তাদের বিরুদ্ধে লড়ে যেতে হবে সকলকে। স্ত্রীর পরিচয় আজ প্রশান্তর ঘরে পদার্পণ করেছে জোনায়না। সারা ঘর চোখ বোলাচ্ছে সে। প্রশান্ত জোনায়নার চোখের দিকে চেয়ে এমন করে কি দেখছিস জোনায়না? বলে। জোনায়না মলিন হাসলো, বলল, আমার সংসার। প্রশান্ত ঠোঁট প্রসারিত করে হাসলো, পাজা কুলে তুলে নিল জোনায়নাকে। জোনায়না চমকে গেল, হু করে হেসে উঠল সে। হাসি থামিয়ে কোনো রকমে বলল, কিরে, প্রশান্ত নামক শান্ত দুষ্ট আজ নিজ থেকে হুট করে কোলে নিল যে? আমার বউ আমি কোলে নিতেই পারি, জানিস? আমার বউয়ের আবার কোলে উঠতে বেশি ভালো লাগে। জোনায়না মুচকি হাসলো। এইবার প্রশান্ত উচ্চস্বরে হাসলো, বলল, তুই মুচকি হাসলে আমার বড্ড হাসি পায় জোনায়না। জোনায়না মুখ ফুলিয়ে বলে, কেন, আমার কি লজ্জা পেতে নেই? প্রশান্ত মৃদু হাসলো। এবার মাথা ঝুঁকিয়ে জোনায়নার কপালের নিকটে এসে আবেশে উষ্ঠ ছুঁয়ে দিল। জোনায়না আঁখি পলক বুঝে নিল, মুচকি হাসলো সে। প্রশান্ত মাথা উঁচু করে দেখলো জোনায়নার লজ্জা মাখা মুখখানা। প্রশান্ত হাঁটা ধরল বসার ঘর পেরিয়ে নিজের বেডরুমের দিকে। জোনায়না আঁখি পল্লব জোড়া খুলে চাইল। ততক্ষণে প্রশান্ত তার বড় বড় কদম ফেলে নিজের বেডরুমে চলে এসেছে। ড্রেসিং টেবিলের সম্মুখে এসে কোল থেকে জোনায়নাকে নামিয়ে দেয় প্রশান্ত। জোনায়নার কাঁধে হাত রেখে ড্রেসিং টেবিলের সম্মুখে বসার জায়গাটিতে বসিয়ে দেয় জোনায়নাকে। জোনায়না নিশ্চুপ হয়ে চেয়েছে দেখছে প্রশান্তর কাণ্ড। তোকে এমন নিশ্চুপ মানায় না জোনায়না রানী। জোনায়নার কানের কাছে ঝুঁকে এসে বাক্যটি আওড়ালো প্রশান্ত। জোনায়না বড্ড লজ্জা পেল, মাথা নিচু করে নিমগ্ন চাইল। প্রশান্ত হাসলো, বলল, আমি আজ অন্য জোনায়নাকে দেখছি না। জোনায়না ফিস ফিস করে বলে, আমিও আজ অন্য এক প্রশান্তকে দেখছি। কথাটি পৌঁছে গেল প্রশান্তর শ্রবণেন্দ্রিয়র। প্রশান্ত ক্ষীণ হাসল। প্রশান্ত হাত বাড়িয়ে জোনায়নার ছোট চুলগুলোকে একটি কাঁকড়া দিয়ে আটকে নিল। অতঃপর গলায় থাকা গয়নাগুলো খুলে দিতেই শুরু করল। জোনায়না
আয়নায় প্রতিচ্ছবিতে দেখল প্রশান্তর কাণ্ড। প্রশান্ত কানের দুল একটি খুলে যখন অপরটিতে হাত সরিয়ে আনবে, তখনই জুনানা প্রশান্তর হাত খাপ করে ধরে ফেলে। স্থির দৃষ্টিতে আয়নায় প্রশান্তর প্রতিচ্ছবিতে চেয়ে মলিন স্বরে বলে, এমন করে আমাকে ভালোবাসবি প্রশান্ত? সব সময় তোর ভালোবাসায় জড়িয়ে রাখবি আমায়? বলেই ধীরে দাঁড়িয়ে ফিরে তাকালো প্রশান্তর দিকে। প্রশান্ত ঠোঁট প্রসারিত করে হাসলো। জুনায়নার কপালে অধৈর্য আলো সে সরে এসেই বলল, আমার ভালোবাসা জুড়ে শুধুই তুই আমার জুনায়না। জুনায়না কথাটি শ্রবণ মাত্রই সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল প্রশান্তকে। প্রশান্তর বুকের বাঁ দিকে মুখ গুজল সে। প্রশান্ত দুই হাতে জড়িয়ে ধরল জুনায়নাকে, বলল, এই যে শুনছেন ইন্সপেক্টর জুনায়না, পরেও কিন্তু জড়িয়ে ধরতে পারবেন আমাকে? এখন ফ্রেশ হয়ে আসুন দেখি। জুনায়না ক্ষীণ কণ্ঠে রেস্ট টেনে বলল, যাচ্ছি। আর একটু জড়িয়ে ধরে থাকি প্রশান্ত বাবুকে, তারপর। ছোট্ট ঘর একটি মোমবাতির আলোয় আলোকিত হয়ে আছে। প্রশান্ত ফ্রেশ হয়ে চলে এসেছে। এখন সে বিছানার এক কোণে একটি বক্স হাতে। জুনানাকে ওয়াশরুম থেকে বের হয়ে তার দিকে এগিয়ে আসতে দেখে সে হাসল। মোমবাতির ক্ষীণ আলোর ছটা গিয়ে পড়ছে জুনানার শুভ্র মুখখানায়। প্রশান্ত চেয়ে থেকেই বলে, দ্রুত আয়, তোর জন্য গিফট আছে জুনায়না রানী। জুনানা খুশি হয়ে গেল। দ্রুত প্রশান্তর নিকটে গিয়ে দাঁড়ালো। প্রশান্ত বক্সটি এগিয়ে ধরল জুনায়নার দিকে। জুনায়না হাতে নিল বক্সটি, অতঃপর বসে পড়ল প্রশান্তর কোলে। বক্সটি খুলতেই সাদা পাথরের চিকচিক করতে থাকা দুইটি আংটি দেখল। জুনায়না হেসে বলল, এই দুইটা আংটি তোর আর আমার। আমাদের। দুজনই পরিয়ে দিল দুজনকে আংটি দুটো। দুজন দুজনের চোখের দিকে চেয়ে আছে। চোখের মায়ায় সমুদ্রে ডুবে গিয়েছে দুই নরনারী। প্রশান্ত পাঁচ পথে মুচকি হাসলো। জুনায়না দু হাতে জড়িয়ে ধরল প্রশান্তর গলা। কণ্ঠের রেশ ক্ষীণ করে বলল, তোর ভালোবাসায় জড়িয়ে নে আমায়। প্রশান্ত তার অর্ধাঙ্গিনীর অনুমতি পেয়েছে। কোমরে হাত রেখে ঘনিষ্ঠতা নিয়ে এলো তাকে। নিজের করে নিতে আরম্ভ করলো। জুনায়না ভালোবাসার স্পর্শগুলো অনুভব করলো আবেশে। আজ এত সুখের মাঝেও চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়লো অশ্রু। নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার খুশিতে আজ না হয় অশ্রু ছড়ুক, খুশির অশ্রু। সবেই ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে নিয়েছিল আরশমান। আর চোখে পড়লো তার জন্য অপেক্ষায় বসে থাকা তার নববধূ নয়, বরং ঘুমন্ত বধূ তার মেহেরা। মেয়েরা বেনারসি পাল্টে সাদা মাটা সালোয়ার কামিজ পরে ঘুমের সাগরে ডুব দিয়েছে। দরজার সম্মুখে দাঁড়িয়ে ঠোঁটের কোণে হাসি রেখে আরশমান চেয়ে আছে ঘুমন্ত মেহেরার পানে। বিছানার উপরে থাকা গোলাপ ফুলের পাপড়িগুলো বিছানা থেকে ঝেড়ে নিচে ফেলে দিয়েছে মেহেরা। আরশমান ভেতরে ঢুকে দরজার নব ঘুরিয়ে দরজা আটকে দিল। আলমারি থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে চলে গেল ওয়াশরুমে। সময় নিয়ে ফ্রেশ হয়ে এলো সে। ধীর পায়ে হেঁটে এসে বসলো বিছানায়। কিছুটা পাশ ঘেঁষে বসলো মেহেরার। আরশমান ভেজা চুলগুলো থেকে টিপটিপ করে পানি পড়লো মেহেরার মুখে। মেহেরার চোখ মুখ কুচকে ফেললো। তার দিকে আরশমান হাসলো। সে শুয়ে পড়লো মেহেরার পাশে। মেহেরার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নিল। মেহেরা সজাগ হয়ে গেল। বড় বড় চোখ করে চাইলো আরশমানের মুখের দিকে। আরশমান ক্ষীণ হাসলো। মেহেরার কপালে অধৈর্য দিয়ে বলল, ক্লান্ত আপনি? মেহেরা উত্তর করলো না। আরশমান পুনরায় বলল, ঘুমিয়ে পড়ুন। এখন বলবেন না ছাড়তে, আমি কিন্তু একদমই ছাড়ছি না আপনাকে। মেয়েরা ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরশমানকে। বলল, আপনার বউ হতে না হতেই এত কাছে চলে এলেন আমার। আরশমান হাসলো। হাত বাড়িয়ে মেহেরার হাত টেনে মেহেরাকে নিজের নিকটে নিয়ে এলো। বলল, আপনার প্রতি এখন সব রকমের অধিকার আমার আছে মেহেরা। নিজের বউকে জড়িয়ে ধরে ঘুমানোটা কি পাপ? তবুও সরুন আপনি। বিয়ের আগে আপনার কাছ থেকে দূরে সরে যায়নি না, আর আজকে না দূরে সরে যেতে বলছেন। ঘুমিয়ে পড়ুন চুপটি করে। মেয়েরা নড়াচড়া শুরু করলো। আরশমান থমকে উঠলো। বলেছি না চুপটি করে ঘুমাতে। মেয়েরা ফুঁসে উঠে বলে, এমন করে চেপে ধরে রাখলে একটা মানুষ ঘুমায় কি করে? ঘুমান, আপনাকে ঘুমাতে হবে। আমার বউ হয়েছেন তো এখন এমনি করে ঘুমাতে হবে আপনাকে। মেয়েরা বোধ হচ্ছে এখন রাগে কেঁদে ফেলতে। মেয়েরা অত্যাধিক রাগ উঠে গেল। সে আচমকা কেঁদে ওঠে। মেয়েরা নিজের রাগকে
সামলালো, ঠোঁট উল্টে চেয়ে রইল আরসমানের দিকে। আরসমান হাসলো, বলল, এমন করে চাইবেন না মেয়েরা, নিজেকে সংযত করার অত ক্ষমতা কিন্তু আমার নাই। ছুঁয়ে দেব আপনার ওই অধৈর্যরা, তাই এত মিষ্টি না সেজে ঘুমিয়ে পড়ুন। মেয়েরা সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললো। আরসমান হাসলো, আরো আবেশে জড়িয়ে নিল মেয়েরাকে। সকাল হয়েছে, আজ বাড়ির নতুন বউ ঘুম থেকে উঠেই থানায় যাওয়ার জন্য ইউনিফর্ম পরে তৈরি হচ্ছে। আজ বাড়িতে রিসেপশনের অনুষ্ঠান, তবুও আজ মেয়েরা ছুটি নিতে পারবে না। সে প্রয়োজন পড়লে সন্ধ্যার আগেই বাড়ি ফেরার চেষ্টা করবে। আরসমান ঘুম ঘুম চোখে চেয়ে চেয়ে দেখছে মেয়েরাকে। মেয়েরা পরিপূর্ণ তৈরি হয়ে আরসমানের দিকে যখন চাইলো, তখন চকিত হয়ে বলল, এই আপনি কখন ঘুম থেকে উঠেছেন ভাই? আরসমান হেসে বলে, উফ, আপনি যে কত সুন্দর মেহরা। সকাল সকাল নেশা করলেন নাকি? আরসমান বিছানায় ছাড়লো, মেয়েরার দিকে এক পা করে এগোতে এগোতে বলল, আপনাকে দেখলে এক অন্যরকম নেশা পায়। মেয়েরা পিড়পিড় করে। আস্তাগফিরুল্লাহ। থেমে উচ্চ কণ্ঠেই বলে, আপনার মাথায় সমস্যা আছে মিস্টার আরসমান, দূরে থাকুন আমার থেকে। আরসমান মেয়েরা সম্মুখে এসে দাঁড়িয়ে বলে, আমি তো আপনার থেকে দূরে একদমই থাকতে পছন্দ করি না, আপনাকে তো খুব কাছে পেতে চাই। মেয়েরা 2 কদম পিছনে চলে যায়, হাত ঘড়ির দিকে চেয়ে বলে। আমি বরং যাই। আরসমান হাত বাড়িয়ে মেয়েরার হাত খপ করে ধরে হাঁচকা টানে মেয়েরাকে নিজের কাছে নিয়ে আসে। মেয়েরা ফটকে যায়। আরসমান মলিন কণ্ঠে বলে, আপনি এত পালাই পালাই করেন কেন বলুন তো? একটু ধীরে সুস্থে দাঁড়ান, আমিও যাব আপনার সঙ্গে। মানে? আমার বউকে আমি একা ছাড়ে কি করে? মেয়েলি কণ্ঠে বেসম খাওয়ার শব্দ ভেসে আসলো দরজার সম্মুখ থেকে। আরসমান ফিরে চলো, রুমের দরজা খোলা কেন? মেয়েরা খুলেছে। দরজার সামনে আরুই দাঁড়িয়ে, সে অন্যদিকে চেয়ে বলে, ভুল সময় এসে পড়েছি। আরসমান মেয়েরাকে ছেড়ে দিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলে, দিলে তো রোমান্টিক মোমেন্টের 13টা বাজিয়ে। আরুই মিটমিট করে হাসলো, ধীর পায়ে ঘরে প্রবেশ করলো, বলল, আরে ভাই, রাত ভরে রোমান্টিক টাইম স্পেন্ড করেছিস, এবার বউটাকে ছাড়। আচ্ছা আপু, ইমান ভাই কোথায়? এই সকাল সকাল তো ইমান ভাই তোকে ছাড়ে না। কোথায় ইমান ভাই? দরজার সম্মুখ থেকে ঘুম জড়ানো গলা ভেসে আসে। আরুই, কোথায় তুমি? কতবার বলেছি যতক্ষণ না আমার ঘুম হচ্ছে তুমি আমাকে ছেড়ে উঠবে না। আরুই বিষম খেলো, দরজার পানে চেয়ে দেখলো ইমান ঘুম ঘুম চোখে চেয়ে আছে তার দিকে। আরসমান খিলখিল করে হেসে বলে, আরুই যাও আপু যাও, তোমার জামাইয়ের কাছে যাও। পিড়পিড় করে, কুমিরের বাচ্চা আমার মান সম্মান নিয়ে সব জায়গায় টানাটানি করে। বলেই আরুই এগিয়ে গেল ইমানের দিকে। ইমান আগলে নিল আরুইকে নিয়ে নিজেদের ঘরের দিকে হাঁটা ধরল। তার ঘুম জড়ানো কণ্ঠেই বলল, একা একা এত বেশি হাঁটাহাঁটি করো না গো আরুই সোনা, যদি পড়ে যাও তখন কি হবে বলো তো? মেয়েরা থম মেরে দাঁড়িয়ে রইল। কি হলো এটা? আরসমান তোয়ালে হাতে নিয়ে মেয়েরার উদ্দেশ্যে বলল, এই যে পুলিশ বউ, একটু অপেক্ষা করুন আমার জন্য, আমি তৈরি হয়ে আসছি। তার কণ্ঠ দিয়ে কোনো কথাই যেন বের হচ্ছে না। আরসমান চলে গেল ওয়াশরুমে। মেয়েরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফ্লোরের এক কোনায় রাখা তার ব্যাগের দিকে এগিয়ে গেল, হাঁটু ভাঁজ করে গোল হয়ে বসে পড়ল ফ্লোরে। ব্যাগ থেকে নিজের জামা কাপড়গুলো এক এক করে বের করলো। অতঃপর আরসমানের আলমারির দিকে নজর দিল, জামা কাপড়গুলো নিয়ে অগ্রসর হলো আলমারির দিকে। আলমারির দরজা খুলতে মেয়েরা অবাক হলো। আলমারির এক পাশ পুরোই ফাঁকা। ফাঁকা জায়গাটাতে শুধুমাত্র কয়েকটি গয়নার বক্স। মেয়েরা গয়নার বক্সগুলো সরিয়ে এক এক করে রেখে দিল নিজের জামা কাপড়। হঠাৎ তার চোখে পড়লো জামা কাপড়ের ভাঁজে থাকা ছবির ফ্রেম। মেয়েরা ছবির ফ্রেমটি ভাঁজের থেকে বের করে নিল, চাপা নিঃশ্বাস ছাড়লো। সে তাকিয়ে থাকলো ফ্রেমটির দিকে। আরসমান বেরিয়ে এলো ওয়াশরুমের থেকে, চুলের পানি তোয়ালে দিয়ে মুছতে মুছতে নজর দিল আলমারির সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েরার পানে। সে খেয়াল করলো মেয়েরার হাতে ছবির ফ্রেমটি। আরসমান অগ্রসর হলো মেয়েরার দিকে। মেয়েরা সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ল। কি দেখছেন মেয়েরা? মেয়েরা তস্র হলো, ছবির ফ্রেমটি উল্টো জামার কাপড়ের ভাঁজে রেখে দিল। ফিরে চাইল আরসমানের দিকে, বলল, তেমন কিছু না, নিজের জামা কাপড়গুলো আপনার আলমারিতে গুছিয়ে রাখছিলাম আর কি। এই পাশটা ফাঁকা ছিল তাই রেখেছি। আপনার কয়েকটা গয়নার বক্স ছিল, তা সরিয়ে আপনার শার্ট যেই শাড়িতে রাখা ছিল সেইখানে রেখেছি। আরসমান ছেড়ে মেয়েরার অস্থির মুখখানায়, হেসে ফেলল। সে বলল, আমি দেখেছি ফ্রেমটা, এমন অস্থির হয়ে যান কেন মেয়েরা?
বলে আরুষ্মান কাপড়ের ভাঁজ থেকে ফ্রেমটি নিল। ফ্রেমটিতে মেহেরা ও সাফওয়ানের ভার্সিটি জীবনের একটি ছবি। দুজন দুজনার হাত ধরে একে অপরের দিকে চেয়ে আছে। আরুষ্মান দেখলো ছবিটি। মেহেরা আমতা আমতা করে বলে, আমার আর সাফু, এই মানে সাফওয়ানের ছবি। আরুষ্মান এক হাতে ফ্রেমটি ধরে অপর হাতে মেহেরার কোমর জড়িয়ে ধরল নিজের নিকটে নিয়ে মেহেরাকে। মেহেরার সর্বাঙ্গ কেঁপে উঠল। মেহেরা হাসপাস করে বলে, ছাড়ুন আরুষ্মান। আরুষ্মান মেহেরার এই কথাটি এড়িয়ে বলে, ছবিটা কিন্তু সুন্দর মেহরা, দেখুন আপনাকে কি রূপসী লাগছে এই ছবিটাতে। বলে আরুষ্মান চাইল মেহেরার মুখপানে। মেহেরা শুকনো ঠোক গেল। সে তো আরো আগেই চেয়ে আছে আরুষ্মানের পানে। আরুষ্মান ক্ষীণ হেসে বলে, আমি সাফওয়ানের সঙ্গে আপনাকে আগে দেখলে রেগে যেতাম, কিন্তু যখন জেনেছি সে কতটা ভালোবেসেছে আপনাকে, তারপর থেকে না রাগ হয় না ওর প্রতি। মেয়েরা ছোট্ট করে বলল, ও। কিন্তু মেয়েরা বাবার কথায় আমাকে বিয়ে করেছেন ঠিকই, এখন কি আপনি সাফওয়ানকে আঁকড়ে ধরে রাখবেন? আমাকে একটাবার সুযোগ করে দিবেন না আপনার হওয়ার? মেহেরার কণ্ঠে সকল কথা যেন আটকে আসলো। তার জীবনটাই যেন এলোমেলো হয়ে গিয়েছে। কি করবে সে নিজেও হয়তো জানে না। কি বলবে সে? মেহেরা থেমে থেমে বলল, আর আমার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল আরুষ্মান, গুছিয়ে আসতে পারছি না আমি। আরুষ্মান ফ্রেমটি রেখে দিল কাপড়ের ভাঁজে। এইবার দুই হাতে নিজের বক্ষের সঙ্গে মিশিয়ে নিল মেহেরাকে, জড়িয়ে নিল তার প্রাণকে। আরুষ্মান অধৈর্য ছোঁয়ালো মেহেরার চুলের ভাঁজে বলল, আপনি আমাকে সুযোগ দিন মেহেরা, আপনার এই অগোছালো জীবন গুছিয়ে নিয়ে আসবো আমি, ওয়াদা করছি আপনাকে। আর রইল সাফওয়ান, আগেও বলেছি ভুলতে হবে না তাকে, এখনো বলছি রেখে দিন তার স্মৃতিগুলো মনের এক গহীনে, শুধু বাকিটা জায়গা জুড়ে দিয়েন আমাকে। বলেই থামলো আরুষ্মান। পুনরায় বলল, সুযোগ দিবেন না মেহেরা? মেয়েরা মাথা তুলল। সে এতক্ষণ নিজের মাথা আবেশেই রেখে দিয়েছিল আরুষ্মানের বক্ষের বাঁ দিকে। মেয়েরা ক্ষীণ কণ্ঠে বলল, আর আমি কি বলবো বুঝতে পারছি না আরুষ্মান। আরুষ্মান হাসলো, বলল, কিচ্ছু বলতে হবে না, বুঝে গিয়েছি আমি। বলে ছেড়ে দিল মেহেরাকে। হাত বাড়িয়ে মেয়েরার শার্টের কলার ঠিক করে দিল আরুষ্মান। জানালা ভেদ করে সূর্যের আলোর ছটা এসে পড়েছে জুনায়নার মুখপানে। শান্তিতে ঘুমাচ্ছে সে। জুনায়নার মুখখানায় চেয়ে আছে প্রশান্ত। প্রশান্তর পরনে ফর্মাল ড্রেস আপ। সে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে। প্রশান্ত এইবার উঠল, জুনায়নার নিকট গিয়ে বসলো, ডাকলো। জুনায়না রিপিট করে খুললো, অমায়িক হাসলো, দু হাতে জড়িয়ে ধরলো প্রশান্তর গলা, বলল, শুভ সকাল জান। শুভ সকাল বউ। একটা গুড মর্নিং কিস দাও প্রশান্ত বাবু। প্রশান্ত হাসলো, জুনায়নার কপালে অধর ছুঁয়ে দিয়ে সরে এসে বলল, দ্রুত তৈরি হওয়া জুনায়না, দেরি হয়ে গিয়েছে কিন্তু। জুনায়না বিছানা ছাড়লো, বলল, ওয়েট মাই জান, এখনই রেডি হচ্ছি, আগে গোসল করে আসি, অপেক্ষা করো। জুনায়না দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। সে সাথে কিছুই নিল না। প্রশান্ত হাসলো, উচ্চ কণ্ঠে বলল, জুনায়না তোর সব কিছুই ভিতরে আছে, দেখে নিস, আমি রেখে এসেছি। জুনায়নার হাসির শব্দ ভেসে এলো, লাভ ইউ প্রশান্ত বাবু। জুনায়নার হাসির শব্দ ভেসে এলো ও ভেসে এলো। গাড়ি চলছে নিজ গন্তব্যের দিকে। কয়েকটি গলি পেরিয়ে এসেছে আকাশ। পেছনের সিটে বসে আছে মেহেরা। আরুষ্মান মেয়েরা চেয়ে চেয়ে দেখছে আশপাশ। সে গিয়েছিল থানায়, তাকে নতুন কিছু কেস ফাইল হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। মেয়েরা ফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি করে পরবর্তী কিছু সময় পর থানা থেকে বেরিয়ে আসে। মেয়েরা এখন আরুষ্মানের সঙ্গে যাচ্ছে অন্য কোথাও। যেই গলি দিয়ে গাড়ি যাচ্ছে, গলিতে দুই সারিতে শুধুই 3 থেকে 4 তলার মতন এক একটি পুরাতন ভবন। একটি পুরনো বাড়ির সম্মুখে এসে গাড়ি থামলো। মেয়েরা আরুষ্মান নামলো গাড়ি থেকে। ততক্ষণে আরুষ্মানের গাড়ির পেছনে এসে থামলো প্রশান্তর গাড়ি। জুনায়না নেমে এলো গাড়ি থেকে। প্রশান্ত গাড়ি নিয়ে এসেছে সে। জুনায়না হেসে বলল, হেই কাপলস। মেয়েরা হাসলো, বলল, নো কাপলস, এখন অ্যাকশন টাইম জুনায়না। জুনায়না হাসলো, বলল, আর এত চাপ নিস না, তোর জামাই আবার আমাদের থেকেও ভালো অ্যাকশন পারে মেহরা। আরুষ্মান পকেট থেকে মাস্ক বের করে পরে নিয়েছে। মেয়েরা ঘাড় ঘুরিয়ে চাইলো আরুষ্মানের দিকে। আরুষ্মান চোখ মারলো মেয়েরাকে। মেয়েরা তার নজর দ্রুত সরিয়ে নিল। আরুষ্মান পকেট থেকে আরো 2টি মাস্ক বের করে এগিয়ে দিল মেহেরা ও জুনায়নার দিকে। বাড়িটির ভেতরে প্রবেশ করলো 3 জন। মদের গন্ধে গা গুলিয়ে আসে 3 জনের। জুনায়না হালকা কেসে বলে, হারামিগুলো এসব খায় কি করে? আরুষ্মান
হেসে বলে, তুই একবার ট্রাই করে দেখিস কেন খায়, খেলেই কারণ খুঁজে পাবি। জুনায়না দাঁতে দাঁত পিষে বলে, শালা আমি কেন খেতে যাব? শোন, এক বোতল কিনে এনে তোকে খাইয়ে এক্সপেরিমেন্ট করব। তারপর তুই খেয়ে বলবি কেমন খেতে আর কেন খায় এরা এইসব। মেয়েরা হাঁটা থামিয়ে দিল, কোমরে 2 হাত রেখে পেছন ফিরে বলল, দুজনে কি ফিসফিস শুরু করছে বলো তো? আরিশমান জুনায়না একসঙ্গে বলে, कुछ नहीं मैम, একটু আলোচনা আর কি। আপ আগে যাই, হাম পিছে পিছে আতে हैं। মেয়েরা বিরক্ত হলো, ফিরে আবারও হাঁটা ধরল সামনের দিকে। এইবার দুজনই চুপচাপ পেছন পেছন গেল মেহেরার। তিনজনই একসঙ্গে 2 তলায় কোনায় থাকা রুমটিতে প্রবেশ করলো ধীরে ধীরে। রুমটিতে এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে কয়েকজন পুরুষ। সকলেরই ঠোঁটের কোণে ছিল এক অন্যরকম হাসি, কিন্তু তাদের ঠোঁটের কোণের হাসি উবে গেল যখন তাদের নজর কাড়ল মেহেরা, আরিশমান, জুনায়না। সকলে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। মেহেরা জুনায়না বন্দুক তাক করলো সকলের দিকে। আরিশমান বুকে হাত গুজে দাঁড়িয়ে আশপাশটায় চোখ বুলালো। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে আসলো, বলল, জুনায়না বলল, মেহেরা আরে ধীরে, আমরা পুলিশরাও তো এত স্পিডে প্রশ্ন করি না যত স্পিডে প্রশ্ন আপনি করেছেন। বুকে হাত গুজে ভরাট কণ্ঠে বলল, আমরা শুধু শুধু তো আসিনি, পুলিশ যেই জায়গায় সন্দেহের গন্ধ পায় সেখানেই কিন্তু আসে। আপনি একজন সাধারণ ইন্সপেক্টর, আপনি কি করে তল্লাশি নেবেন ম্যাম? আমরা এইখানের তল্লাশি নিতে চাই। পেছন থেকে আরো একজন পুরুষ দাঁড়ালো। তার ভরাট কণ্ঠে কথাটি আওড়ালো সে, জোর করে